আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থী ভাই ও বোনদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা উচ্চতর গণিতের যে অধ্যায়টি শিখব তা হচ্ছে বীজগাণিতিক রাশি। আমরা আজকে এই অধ্যায়টি শিখব। তোমরা যদি এই ক্লাসটা কমপ্লিট করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমরা এই বোর্ড পরীক্ষায় এসএসসি এক্সামে ইনশাআল্লাহ এখান থেকে যে কোনো ধরনের প্রশ্নের তুমি অ্যান্সার দিতে পারবে এবং তোমরা যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবে যে এখান থেকে সিকিউ এমসিকিউ থাকেই, মাস্ট বি থাকবেই। অতএব আমাদের এই অধ্যায়টা ভালোভাবেই করতে হবে। আর গণিতের প্রাণ বলা হয় বীজগাণিতিক রাশিকে। অতএব আমরা এই অধ্যায়টাকে ভালোভাবে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? এবং আমি তোমাদের ফুললি বেসিক থেকে পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর তোমরা যদি কোনো বিষয় বুঝতে না পারো আমাকে কমেন্টে জানিয়ে দিলে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে তোমরা ক্লাসটা ভালোভাবে কমপ্লিট করবে। আর আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায় আর কি পার্ট অনুযায়ী আপলোড করি। এই কারণে যেটা হচ্ছে যে এই সুবিধার্থে আপলোড করি যে তোমরা যদি দেখো যে একটা ক্লাস বা একটা অধ্যায় যদি আমরা 2-3 ঘন্টা বা 4 ঘন্টাতে শেষ করি তাহলে দেখো আমাদের লং টাইম একটা বসে থাকা লাগে, ক্লাস করা লাগে। আমরা লং টাইম ক্লাস করলাম, ঠিক আছে। এখন তারপরে দেখো একবারে অনেকগুলো ডাটা বা তথ্য আমাদের মাথায় মস্তিষ্কে গেঁথে নেওয়া সম্ভব হয় না। আবার আমরা ফুলফিল যদি চিন্তা করো যে যদি আমরা একটা অধ্যায় একদিনই শেষ করি 4 ঘন্টা ক্লাস করে, তাহলে মনে করো উচ্চতর গণিতের 14টা অধ্যায় আছে। এখন এই 14টা অধ্যায় আমরা 14 দিনে শেষ করলাম, তাহলে 2 বছর কেন দিয়েছে সময়? 2 বছর কেন এইটা বই পড়তে হয়? দেখো যদি 14 দিনে যে জায়গায় বইটা শেষ হয়ে যায় সে জায়গায় তাহলে আমাদের 2 বছর ক্লাস করার দরকার কি? এই কারণেই স্কুলে কিন্তু অল্প একটু করে পড়ানো হয়, যার মাধ্যমে আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে সেগুলো আমাদের মস্তিষ্কে প্রবেশ করে এবং ভালোভাবে গেঁথে যায় এবং আমরা সে সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাটা ভালো হয় এবং দীর্ঘস্থায়ী হয়। সেই জন্যই যে তোমরা যদি অল্প একটু করে আমি ক্লাস আপলোড করি এবং তোমরা সেটুকু করে কনসেপ্টটাকে ধারণ করে এবং প্র্যাকটিস করে আস্তে আস্তে অধ্যায়গুলো কমপ্লিট করবে, ঠিক আছে? আমি তোমাদের ভালোভাবে শেখানোর চেষ্টা করব। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি এবং তোমরা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, যাতে পার্টগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমরা দেখতে পারো এবং শিখতে পারো। আর কথা হচ্ছে যে আমি যেগুলো এখানে পড়াবো তোমরা সেগুলো খাতায় ভালো করে লিখে নিবে, যার কারণে তোমরা যদি ক্লাস সবগুলো পার্ট দেখার পর যদি তোমরা লক্ষ্য করো যে দেখবা একটা অধ্যায়ের ফুললি কনসেপ্ট তুমি আরেকবার রিভিশন দিলেই দেখতে পারবা তোমার মস্তিষ্কে এসে গেছে এবং তারপর তুমি কোশ্চেন সলভ করা শুরু করে দিবে। তো চলো আমরা শুরু করি। দেখো এখানে প্রথমেই আছে বীজগাণিতিক রাশি। এটা হচ্ছে উচ্চতর গণিতের 2য় অধ্যায়। এটাকে ইংরেজিতে অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলে, ঠিক আছে? যেটা আমাদের এখন প্রথমেই জানতে হবে যে বীজগাণিতিক রাশি কাকে বলে। দেখো বীজগাণিতিক রাশির সংজ্ঞা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। দেখো তোমাকে যদি এখন বলি যে প্রক্রিয়া চিহ্ন কি, দেখো তোমরা হয়তো অনেকে জানো যে প্রক্রিয়া চিহ্ন কি, আবার হয়তো অনেকে জানো না। এই যে প্লাস বা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে এই চারটাকে প্রক্রিয়া চিহ্ন বলে। কি বলে? প্রক্রিয়া চিহ্ন বলে। প্রক্রিয়া চিহ্ন বলে। এগুলোকে কি বলে? প্রক্রিয়া চিহ্ন বলে। তো প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক তুমি এখন কোনো সংখ্যাকে x বা y বা z এগুলো দিয়ে বা ABCD তুমি যেকোনো দিয়ে প্রকাশ করতে পারো। মানে এগুলো হচ্ছে প্রতীক, মানে যার দ্বারা প্রকাশ করা হয়। আবার তুমি যে কোনো সংখ্যাও দিতে পারো। সংখ্যাগুলো কোনগুলো? হ্যাঁ, এখানে একটা কনসেপ্ট যেগুলো তোমাদের জরুরি তা হচ্ছে যে দেখো আমরা হয়তো অনেকে জানি, হয়তো অনেকে জানি না যে 0 থেকে 9 পর্যন্ত, মানে 0 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে অঙ্ক। আর যখন তুমি এই 10 থেকে শুরু করে যত উপরের সংখ্যায় যাবে এগুলো হচ্ছে সব সংখ্যা। কেন? এই 0 থেকে 9কে অঙ্ক বলা হয়, আবার 0 থেকে 9কে তুমি সংখ্যাও বলতে পারো। গণিতের ভাষায় এগুলোকে সংখ্যাও বলা হয়। এই 10টা প্রতীককে তোমার সংখ্যাও বলা হয়, আবার অঙ্কও বলা হয়। কিন্তু এই 10কে তুমি অঙ্ক বলতে পারবা না। আবার 11কেও তুমি অঙ্ক বলতে পারবা না, 12কেও তুমি অঙ্ক বলতে পারবা না, 120কেও তুমি
120কেও তুমি অঙ্ক বলতে পারো না, এটা হচ্ছে সংখ্যা, কিন্তু এগুলো হচ্ছে অঙ্ক। তুমি এগুলোকে অঙ্কও বলতে পারবে আবার সংখ্যাও বলতে পারবে, ঠিক আছে? এই জন্যে বলা হয় যে অঙ্ককে সংখ্যার ভিতরে নেওয়া যায়, কিন্তু সংখ্যাকে অঙ্কের ভিতরে নেওয়া যায় না। তুমি যদি বলো যে এটা একটা অঙ্ক, তাহলে তো হবে না, এটাকে অঙ্ক, আবার এটাকে সংখ্যাও বলা যায়। এই কারণে যে অঙ্ককে সংখ্যার ভিতর নেওয়া যায়, কিন্তু সংখ্যাকে অঙ্কের ভিতর নেওয়া যায় না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনগুলোকে অঙ্ক, কোনগুলোকে সংখ্যা বলা হয়। ঠিক আছে, তো বলছি যে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে। অর্থবোধক সংযোগ আমরা কিসের মাধ্যমে করবো? প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে। 1 যোগ 2 যোগ 3, এই যে প্রক্রিয়া চিহ্নের অর্থবোধক বা অর্থবোধক সংযোগ বা বিন্যাস, এই যে একটা সুন্দরভাবে বিন্যাস করলাম, এটাকেই মূলত বীজগাণিতিক রাশি বলে। তো দেখো তারপরে যেটা আছে, যেমন এখানে বলা আছে যে 5x, দেখো এখানে 5xই কিন্তু একটা রাশি। এই যে বীজগাণিতিক রাশিকে সংক্ষেপে রাশিও বলা যেতে পারে। তোমরা যদি বইয়ে লক্ষ্য করো তাহলে দেখবা যে এই সংজ্ঞাটাকে দেওয়া আছে যে বীজগাণিতিক রাশি বা সংক্ষেপে রাশি বলা হয়। দেখো আমি তোমাদের প্রত্যেকটা টপিক এমনভাবে পড়াবো, তোমরা যদি পরবর্তীতে বই খুলে দেখো তাহলে তোমরা কিন্তু সবগুলোই বুঝতে পারবে। এবং আমাদের উচিত কি তা জানো যে বইয়ের প্রত্যেকটা লাইন ভালোভাবে বোঝা এবং ভালোভাবে পড়া। যদি আমরা বইগুলো ভালোভাবে পড়তে পারি, ভালোভাবে বুঝতে পারি, প্রত্যেকটা লাইন জানতে পারি, তাহলে আমাদের কোনো কোশ্চেনই আমরা আটকাবো না, ঠিক আছে? আর আমার কথার মধ্যে যদি কোনো মিস ইনফরমেশন বা কোনো মানে ভুল হয়, তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। আর যদি আমি কোনো ভুল লিখে ফেলি বা আমার লেখার মধ্যে যদি কোনো ভুল হয়, তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে, আমাকে কমেন্টে বলবে এবং সংশোধন করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? বা তোমরা সঠিক করে নিবে। এটা ভুল হতে পারে, কারণ পড়াতে গেলে অনেক সমস্যা হয়, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে 5x, তারপরে 2x প্লাস 3y, এটা যে প্লাস চিহ্ন দিয়ে যোগ হয়েছে, এখানে গুণ হয়েছে, মানে 5 ইন্টু এক্স। এই যে এটা একটা সংখ্যা, এটা একটা প্রতীক, এই সংখ্যাকে প্রকাশ করার জন্য এটা একটা প্রতীক, এই জন্য 5x সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ হয়েছে গুণের দ্বারা, তাহলে এটা একটা রাশি। আবার এই যে 2x প্লাস 3y, দেখো 2x এখানে গুণ অবস্থায় তো আছেই, আবার প্লাস দিয়ে 3y, তাহলে এটা একটা রাশি। এগুলো হচ্ছে রাশি, ঠিক আছে? এগুলো হচ্ছে রাশি, ইত্যাদি, এগুলো হচ্ছে রাশি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন তারপরে যেটা হচ্ছে আমাদের বীজগণিতীয় পদ। বীজগণিতীয় রাশির যে অংশ যোগ বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলে। তোমরা বুঝতে পেরেছো? চলো বোঝাই। দেখো এই যে মনে করো 2x প্লাস 3y ইন্টু 2x, এখানে বলো তো পদ কোনটা? দেখো এখানে বলছে যে বীজগাণিতীয় রাশি, এটা নিশ্চয়ই একটা বীজগাণিতীয় রাশি, এটা একটা বীজগাণিতীয় রাশি যে অংশ, এগুলো প্রত্যেকটা একটা করে অংশ, যোগ বিয়োগ চিহ্ন দ্বারা, এটা যোগ চিহ্ন, এটা গুণ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন বলছে। আচ্ছা আমরা বিয়োগ দিই, তাহলে 5y মাইনাস, হ্যাঁ, যোগ বিয়োগ চিহ্ন তারা যুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলে, এই রাশিটার পদ বলে। তার মানে গুণ থাকলে, গুণ বা ভাগ দ্বারা যোগ থাকলে, গুণ বা ভাগ চিহ্ন দ্বারা, প্রক্রিয়া চিহ্ন দ্বারা যোগ থাকলে, তাহলে কিন্তু সেটা কি হবে না? পদ হবে না। কিন্তু যদি প্লাস বা মাইনাস দ্বারা যুক্ত থাকে, তাহলে সেটা পদ হবে। তাহলে আমরা বলতে পারি এটা একটা পদ, তারপর এইটা একটা পদ, আর এই যে গুণ চিহ্ন আছে এটা হিসাবে আসবে না, তার মানে এটা সম্পূর্ণটাই একটা পদ। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো আরেকবার দেখাই, যে 5y মাইনাস 2x প্লাস 3y ইন্টু 2x, তার মানে এইটা একটা পদ, এইটা এই চিহ্ন সহ। তোমরা গণিতের ভাষায় আর কি, যে কোনো পদের সামনে, কোনো অংশের সামনে
যে চিহ্নটা থাকবে সেটাই হচ্ছে তার চিহ্ন। তাহলে এই ফাইভ প্লাস এইটা 5 এর সামনে কি আছে, কোনো কিছু না থাকলে তাহলে আমরা প্লাস ধরে নিই, তার মানে এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে সম্পূর্ণটা একটা এটা পদ। তারপরে এই যে -2x, তার মানে এই অঙ্কগুলো সমাধান করতে গেলে কিন্তু তোমাদের এগুলো গুরুত্ব দিতে হবে, কারণ এগুলো যদি কম বেশি করো তাহলে তোমাদের অঙ্কে ভুল হয়ে যাবে, ক্যালকুলেশনে ভুল হয়ে যাবে, তোমাদের উত্তর ভুল আসবে, ঠিক আছে। এই কারণে এই সামনের চিহ্ন সহ এইটা একটা পদ, আর এই যে +3y × 2x, মানে আমরা এই গুণটাকে কোনো হিসাবে নেব না, তার মানে আমাদের এই সম্পূর্ণটা +3y × 2x সম্পূর্ণটা একটা পদ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আমাদের শেষ হলো বীজগাণিতিক রাশি এবং বীজগাণিতীয় পদ, এই দুটা শেষ হলো। তোমরা এগুলো লিখে নিবে বোঝার পাশাপাশি, আর যদি তোমরা চাও যে শেষে একটু সময় দিতে, তাহলে আমি সরে যাব, তোমরা এগুলো লিখে নিবে, ভিডিওটা পজ করে তোমরা থামিয়ে লিখে নিবে, ঠিক আছে। আর আগে বুঝলে ভালো হয়, কারণ যখন তুমি বুঝবে বা লিখবে একসঙ্গে দুইটা কাজ করবে, তখন কিন্তু কোনোটাই ভালো মতো হবে না। আচ্ছা, এখন দেখো এখানে একটা নোট দেওয়া হয়েছে যে কোনো বীজগাণিতিক রাশি পদ হতে হলে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। দেখো অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তোমরা যদি জেনারেল ম্যাথের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা যদি পড়ো বা রিয়েল নাম্বার যদি পড়ো, সেখানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা একটা বলা আছে যে শূন্য সহ সকল ধনাত্মক, মানে ধনাত্মক অখণ্ডিত সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক অখণ্ডিত সংখ্যা, মানে 1 2 3 4 5 শূন্য থেকে 0 1 2 3 4 5 6 7 এর যত আছে শূন্য সহ সকল ধনাত্মক অখণ্ডিত সংখ্যাকে তোমার কি বলে, অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে, পূর্ণ সংখ্যা। তার মানে দেখো যে পদ হতে হলে চলকের ঘাত, চলক নিয়ে আমি আলোচনা করব, তার আগে এইখানে দেখো চলকের সংখ্যা দেওয়া আছে, তাই যদি তোমাকে এটা বুঝতে হয় তাহলে চলকটা জানতে হবে। তো আমি কি করি যে চলকটা আগে বোঝাই। তো দেখো, যদি কোনো প্রতীক কোনো সংখ্যা সেটের অনির্ধারিত সদস্য নির্দেশ করে, তবে ওই প্রতীককে চলক বলে। যদি কোনো প্রতীক কোনো সংখ্যা সেটের অনির্ধারিত সদস্য নির্দেশ করে, তবে ওই প্রতীককে চলক বলে। দেখো সংখ্যা নির্দেশ করে, অনির্ধারিত সদস্য নির্দেশ করে। তার সংখ্যা সেট কিরকম, যে তুমি হয়তো জেনারেল ম্যাথে করে থাকবে যে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকলে 2, 4 এরকম এটা বলা হয়, মানে সেট বলা হয়। সেরকম সংখ্যা সেট হচ্ছে এরকম যে অসীম রেখার উপর অবস্থিত, এইভাবে 0 1 2 3, তারপরে -1 -2, এগুলো হচ্ছে সংখ্যা সেট। এখন বীজগাণিতীয় হিসেবে যেটা আসবে যে সংখ্যা সেটের মানে একটা রাশি, এই যে 2x + 4y, এই যে সংখ্যা সেট, মনে করি একটা সংখ্যা সেটের অনির্ধারিত সদস্য নির্দেশ করে। এই যে x, এই যে y, এগুলো কিন্তু নির্ধারিত না, এগুলো পরিবর্তনও হতে পারে, ঠিক আছে। এগুলোকে বলে চলক, এগুলো কি বলে, চলক বলে, ঠিক আছে। এই যে চলকটা যে আছে এটাকে চলক বলে। আর বীজগাণিতীয় রাশিতে আমাদের x y z কে মানে চলক হিসাবে ধরা হয়, ঠিক আছে। এই x y z কে চলক হিসাবে ধরা হয়। আর তোমরা
জেনারেল ম্যাথের যে বীজগাণিতিক রাশির অধ্যায়টা আছে সেখানে শুরুতে বীজগাণিতিক রাশির ইতিহাস হয়তো কিছু দেওয়া আছে, তোমরা এটা ভালো করে পড়ে নিবে, ঠিক আছে? তাহলে তোমরা আরো ক্লিয়ার হতে পারবে, ঠিক আছে? যেহেতু ওটা পড়ার বিষয়ে আমি তোমাদের বললাম না। তো XYZ কে চলক বলে। তোমাদের এই সংজ্ঞাগুলো কিন্তু জানতে হবে, কারণ পরীক্ষা যদি বলে, ক নাম্বারে যদি প্রশ্নে আসে যে চলক কাকে বলে, বীজগাণিতিক রাশি কাকে বলে, বীজগাণিতীয় পদ কাকে বলে, তাহলে কিন্তু এটা লিখতে হবে, নাহলে তোমার 1 মার্ক মিস হয়ে যাবে। বা বলতে পারে যে তুমি বীজগাণিতীয় পদ বলতে কি বোঝো, তখন 2 মার্কের অ্যান্সার দিতে হবে। দেখো, যদি 1-2 মার্কের কারণে হয়তো অনেকেরই প্লাস হয় না, ভালো রেজাল্ট হয় না, তাহলে 1-2 মার্কেরও আমাদের প্রয়োজন আছে। তাহলে আমাদের 1-2 মার্কেরও প্রয়োজন আছে, তাহলে আমাদের এগুলো ভালোভাবে বুঝতে হবে এবং সংজ্ঞাগুলো সবসময় বুঝে বুঝে মনে রাখতে হবে। প্রত্যেকটা ওয়ার্ড তোমাকে বুঝে বুঝে মনে রাখতে হবে। তো আশা করি তোমরা চলক বুঝেছো। তাহলে XYZ কে চলক বলা হয়। এখন আমি যদি লিখি যে 2x ইনভার্স মানে -1 অঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেহেতু বলছে এখানে কি হচ্ছে, কোনো বীজগাণিতিক রাশির পদ হতে হলে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই যেটা চলক, এখন ঘাত কোনটাকে বলে? এই ঘাত বলে তোমার এই যে এটাকে বলে মাত্রা। এই যে মনে করো 2x, এই যে এর উপরে যেটা থাকবে এটাকে পাওয়ার বলে, তবে শক্তি বলে, ঘাত বলে, মাত্রা বলে। এক এক সময় একটা নাম হয় এটা, ঠিক আছে? এই যে যদি চলকের ঘাত, এটা হচ্ছে ঘাত, এখানে যে সরাতে হবে এটা n, এই 2x টু দি পাওয়ার n, এই পাওয়ার টু দি পাওয়ার n, যদি এইটা থাকে এটা হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। মানে 0 থেকে তোমার এইখানে যত প্লাস আসতে পারে, কিন্তু কখনো মাইনাস হবে না। মাইনাস হলে সেটা কি হবে না, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, তাহলে সেটা পদ হবে না। যদিও দেখো, যদি এই রকম থাকে যে 6y - 2 প্লাস 7x ইন্টু 2y, এটা একটা বীজগাণিতিক রাশি, দেখো। কিন্তু এইখানে যে প্লাস চিহ্ন দেওয়া আছে, তার মানে এর সামনে প্লাস আছে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে যেহেতু প্লাস মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত আছে, তাহলে এটা একটা পদ। কিন্তু দেখো যে নোট আছে যে কোনো বীজগাণিতিক রাশি পদ হতে হলে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তার মানে এই যে এর পাওয়ারটা, এর ঘাতটা, এর মাত্রাটা, এটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়, মানে ঋণাত্মক সংখ্যা। এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তোমরা যদি সূচক লগারিদম পড়ো না, সেখানে বুঝতে পারবে যে দেখো এখানে যদি মানে সংখ্যাটা এইরকম আছে যে 1/6 ইন্টু y², যখন এটা উপরে যায় তখন সেটা কি হয়, মানে এরকম আছে 6/y², তাহলে কি হবে 6, যখন এটা এই যে y² উপরে যায় তখন সেটা ইনভার্স হয়। এটা ফিজিক্সে তোমাদের অনেক কাজে দিবে, যে উপরে গেলে সেটা মাইনাস হয়ে যায়, আবার যদি এটা নিচে আসে তখন এটা আবার প্লাস হয়ে যায়। তার মানে এটা নিচে আছে, এই যে এইভাবে আছে 6 ইন্টু 1/y²। এখন এই y² যদি উপরে নিয়ে যাও তাহলে ইনভার্স হয়ে যাবে, মানে সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসে। তার মানে আসলে সংখ্যাটা আছে এইভাবে থাকলে কিন্তু তোমার ওটা কি হবে না, পদ হবে না। তার মানে সব সময় ওটাকে একটা সোজাসুজি, এই যেমন এর মাত্রা নাই মানে 1 আছে, এর মাত্রাও নাই মানে 1 আছে, কিন্তু এই যেটা গুণন চিহ্ন থাকার কারণে এটা সম্পূর্ণ মিলেই একটা পদ। তার মানে এটার সামনে প্লাস চিহ্ন আছে দেখে এটা সম্পূর্ণটা মিলেই একটা পদ। আর এটা কিন্তু পদ হতে পারতো যদি না এখানে মাইনাস চিহ্নটা না থাকতো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনগুলো পদ এবং রাশি হতে হলে কি কাজ করতে হবে। অবশ্যই রাশি আর তোমরা পদ হয়তো বুঝতে পেরেছো, আমি আশা করি। এখন এরপরে দেখো, চলক তো আমি তোমাদের বুঝিয়েছি যে হ্যাঁ, এই যে আরেকটা কথা আছে এখানে যে এজন্যই সকল পদই রাশি, কিন্তু সকল রাশি পদ নয়। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে তোমার মনে করো যে বহুপদী আসলো, MCQ আসলো 1, 2, 3 দিয়ে,
যে সকল রাশি সকল পদই রাশি, কিন্তু সকল রাশি পদ নয়। কিরকম ভাবে আমি তোমাদের বুঝাইলাম যে সম্পূর্ণটাই মিলে 2y ইনভার্স 2 প্লাস 3y প্লাস 2z, এটা সম্পূর্ণটাই একটা রাশি, ঠিক আছে। কিন্তু এই যে এই দুইটা পদ কিন্তু এইটা পদ নয়, এই জন্য সকল পদই রাশি, মানে এটা সম্পূর্ণটা মিলে অবশ্যই রাশি, কিন্তু সকল রাশি পদ নয়। তাহলে যদি আমরা এটাকে একটা রাশি ধরি, এটা একটা রাশি হতে পারে, কিন্তু এটা পদ হইতে পারবে না, কখনো পদ হতে পারবে না, কারণ এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা নাই, মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, ঠিক আছে। যদি তোমরা বাস্তব সংখ্যা পড়ে থাকো তাহলে তোমরা এটা ভালো বুঝবে, হয়তো আমার আশায় আরো ইনশাআল্লাহ আরো ভালো বুঝবে, ঠিক আছে। তো আমাদের চলক শেষ, বীজগণিতীয় পদ শেষ এবং বীজগণিতীয় রাশি শেষ। এখন আসো ধ্রুবক। দেখো কি বলছে, যদি কোনো অক্ষর বা প্রতীক কোনো নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে, যদি কোনো অক্ষর বা প্রতীক, দেখো যদি কোনো অক্ষর বা প্রতীক কোনো নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে। অক্ষর দেখো, এই যে ক, খ, গ, ঘ, এ, বি, সি, ডি, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা একটা করে অক্ষর বা প্রতীক, কারণ যেটা দ্বারা নির্দেশ করা হয় ওটা একটা প্রতীক, ঠিক আছে। এইগুলো প্রতীক বা অক্ষর, এগুলো যদি সংখ্যা নির্দেশ করে, কোথায় সংখ্যা নির্দেশ করবে? আমরা যেহেতু বীজগাণিতিক রাশি পড়তেছি, তাহলে অবশ্যই বীজগাণিতিক রাশিতে যদি সংখ্যা নির্দেশ করে তবেই কি হবে, সেটা ধ্রুবক হবে। এই ধ্রুবকগুলো সাধারণত কি হয় জানো, এ, বি, সি এরকম ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, এরকম ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা হচ্ছে ধ্রুবক, তবে তাকে ধ্রুবক বলে, ঠিক আছে। 1 মিনিট দাঁড়াও। তো দেখো, তাহলে আশা করি তোমরা এই বীজগাণিতিক রাশি, বীজগাণিতীয় পদ, তারপরে চলক, তারপরে কখন বীজগাণিতীয় পদ হবে বা হবে না, তারপরে ধ্রুবক, এই বিষয়গুলো বুঝতে পেরেছো। এগুলো সংখ্যা নির্দেশ করবে কিভাবে, দেখো তোমার এই যে আছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে এ এক্স স্কোয়ার, এটা যদি একটা চলক হয়, এর পাশে যে আছে তার মানে সে সহগ, মানে যে পাশে থাকে এসে সহগের সংখ্যা আমি পরবর্তীতে দিব, তোমরা শিখবে, সমস্যা নাই। এগুলো সহগ নির্ণয় করতে হবে তোমাদের। এই যে এটা মনে করো একটা সংখ্যা হতে পারে না, বা 2 বা 1 এরকম কোনো সংখ্যা হতে পারে না, তবে এটা একটা সংখ্যা হতে পারে। এগুলো হচ্ছে মানে যে অক্ষরগুলো বা যে প্রতীকগুলো দ্বারা সংখ্যা নির্দেশ করা হয়, এ বি সি, তাহলে এগুলো একটা করে ধ্রুবক, হচ্ছে ধ্রুবক। আশা করি তোমরা ধ্রুবক বুঝতে পেরেছো। আর এরপরে আছে বহুপদী। কোনো বীজগাণিতিক রাশিতে যদি প্রত্যেক পদই পদ হয় তবে তাকে বহুপদী বলে। আমি এই বহুপদীটা বিষয়টা অনেক বড়, শুধু আমি তোমাদের একটু জানিয়ে দিলাম। পরবর্তী পর্বে আমি তোমাদের আরো বহুপদী সম্পর্কে আলোচনা করব, আস্তে আস্তে আমরা দেখা শেষ করব। তো যেহেতু আমি এই 20 থেকে 30 মিনিট বা 35 মিনিট 40 মিনিট হতে পারে একটা করে ক্লাস সর্বোচ্চ, আমি যেহেতু সম্পূর্ণ বেসিক দেওয়ার চেষ্টা করতেছি, অতএব তোমরা একটু ক্লাসগুলো ধৈর্য সহকারেই এবং হয়তো কয়েকদিন সময় লাগবে, আস্তে আস্তে ভালো মতো শিখবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো বহুপদী, যদি বীজগাণিতিক রাশি প্রত্যেক পদই পদ হয়, তার মানে 2x প্লাস 3x প্লাস 4y, তার মানে এখানে এটাও পদ, যদি প্রত্যেকটাই পদ, তার মানে এটা একটা বহুপদী। যদি এরকম হতো 2x ইনভার্স 1 প্লাস 4y প্লাস 5z, যদি এরকম হইতো তখন কি হইতো, তখন কিন্তু এটা বহুপদী হইতো না, কারণ এখানে এটা পদ নয়, ঠিক আছে। একটা বীজগাণিতিক রাশিতে প্রত্যেকটা পদই পদ হতে হবে, মানে প্রত্যেকটা অংশই পদ হইতে হবে, তবেই কেবল এটা বহুপদী হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে শুধু বহুপদীর সংজ্ঞা।
এক চলক বিশিষ্ট বহুপদী, 2 চলক বিশিষ্ট বহুপদী, 3 চলক বিশিষ্ট বহুপদী আছে। আবার এগুলোর অঙ্ক আছে, এগুলো থেকে 2 মার্কের অঙ্ক থাকে, নৈর্ব্যক্তিক থাকতে পারে। এইগুলো না বুঝলে আবার তোমরা চক্রক্রমিক রাশি, প্রতিসম রাশি এগুলো বুঝবা না, ঠিক আছে? সমমাত্রিক রাশি এগুলো বুঝবা না। অতএব আশা করি তোমরা শুধু এই কয়েকটা বিষয় মনে রাখো এবং এগুলো ভালোভাবে বোঝো এবং ভালোভাবে প্র্যাকটিস করে নিজের সঙ্গে আরো বোঝাপড়া করো। যদি তোমরা কোনো বিষয় বুঝতে না পারো বা কোনো জায়গায় গিয়ে থেমে যাও বা আটকে যাও, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। দেখো এই কয়টা বিষয় এখন তোমার মনে রাখবে। দ্বিতীয় রাশি কাকে বলে, পদ কোনগুলো এগুলো বুঝতে হবে, তারপর চলক কোনগুলো এগুলো বুঝতে হবে, তারপর ধ্রুবক কোনগুলো এগুলো বুঝতে হবে, আর বহুপদী বলতে কি বোঝো এটা একটু বুঝে রাখো। আর আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের বহুপদী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। কারণ শুধু জ্ঞান একজনের মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে, তাহলে দেখো যে তুমি যদি পৃথিবীতে একাই জ্ঞানী হও, তাহলে পৃথিবীটা চলবে না। আমরা একে অপরের উপর নির্ভরশীল। যদি সবাই জ্ঞানী হয় তাহলে সবাই বোধগম্য হবে, ভালো বিষয় বুঝবে, সবাই মিলে ভালোভাবে ডিসকাস করে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যায়। কিন্তু যদি 1-2-4 জন জ্ঞানী হয় আর বাকিগুলো যদি সবাই মূর্খ হয়, তাহলে দেখবা যে মূর্খ হলে বা জ্ঞানহীন মানুষ অসহায় এবং সমাজে অনেক সমস্যার সৃষ্টি হবে। অতএব হিংসা নয়, অহংকার নয় এবং ভালোবাসার সহিত তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবে, তাকেও শেখার সুযোগ করে দিবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।